Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। বেশ ভালো শুরু করেছিল বাংলাদেশ অবশ্যই এই টেস্টে বলা যায়, তবে এখন যেদিকে যাচ্ছে সেটার গতিপথ খুব একটা সুখকর নয়। যদিও আজকের দিনে উইকেট হারায়নি বাংলাদেশ, তবে রান পাহাড়ে চাপা তো পড়েই গেছে। একদমই তাই, প্রচণ্ড পরিমাণে রানের পাহাড়ে তারা চাপা পড়ে আছে, 121 রানে পিছিয়ে আছে। দেখা যাক যে তৃতীয় দিনে আসলে ব্যাটিং নিয়ে তারা উন্নতি করতে পারবে কিনা, সেটা তো মাঠের খেলাই বলে দেবে একেবারে। এবং রাওয়ালপিন্ডির মতো জায়গায় উইকেটে এই রানটাও অনেক বড়। আমরা এই ম্যাচ নিয়ে সেই সঙ্গে আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে আমরা পেয়েছি অতিথি হিসেবে হাবিবুল বাশার সুমনকে, নামেই পরিচয়, সাবেক অধিনায়ক নির্বাচক যাই বলেন না কেন, এখন কাজ করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে। স্বাগত আপনাকে স্পোর্টস লাইভে। সুমন ভাই কেমন আছেন? ঠিক আছে, এই তো বেশ ভালো। যদিও দেশের পরিস্থিতি তো একটু খারাপই, বন্যা পরিস্থিতি, অবনতি, সব কিছু মিলে হোপফুলি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমরা যদি ক্রিকেট নিয়ে কথা বলা শুরু করি বা রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে কথা বলা শুরু করি, টস জিতে বোলিং নিয়ে বেশ ভালো পেসাররা শুরু করেছে, শরীফুল বা হাসান মাহমুদ। তবে সেই প্রেশারটা দ্বিতীয় দিনে এসে একেবারে দিতে পারেনি, উল্টো একটা প্রেশার। রিজওয়ানদের এত বড়, সৌদ শাকিলের এত বড় ইনিংস, 2 সেঞ্চুরি, কোন দিকে যাচ্ছে কি মনে হয়? স্টার্টিংটা খুব ভালো হয়েছিল বাংলাদেশ, ডেফিনেটলি আমরা খুব ভালো শুরু করেছিলাম, যেটা প্রত্যাশিত ছিল। বৃষ্টি হচ্ছে, রাওয়ালপিন্ডি উইকেট একটু সিমার ফ্রেন্ডলি থাকবে। প্রথম স্পেলটা কিন্তু দুর্দান্ত ছিল বাংলাদেশের। প্রথম 10 ওভারটা কিন্তু খুব ভালো বোলিং করেছে, যেটা দরকার ছিল নতুন বলে উইকেট নেয়, সেটাও নিতে পেরেছিল। বাট আনফর্চুনেটলি 15 ওভার পরে যেই প্রেশারটা ধরে রাখার দরকার ছিল সেটা ঠিক আমরা রাখতে পারিনি। সেখানেই খেলাটা আস্তে আস্তে আমাদের, আমি চলে গেছে বলবো না, বাট পাকিস্তান ডোমিনেট করা শুরু করছে, পাকিস্তান ব্যাটসম্যান। অ্যাকচুয়ালি থার্ড উইকেটের পার্টনারশিপটা একটু বেশি লম্বা হয়ে গেছে, আর একটু সেই মাঝখানে যে ব্রেকটার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। সেটা করতে পারলে খুব ভালো হতো। বাট আজকে পাকিস্তানে ভালো লিড নিয়েছে। উইকেটটা দেখে একটা আশার জিনিস তো একটা আছে, যে উইকেটটা দেখে মনে হচ্ছে না খুব বেশি ব্রেক করবে। উইকেট লুকস ভেরি গুড। এবং আজকে শেষের দিকে একটা শঙ্কা ছিল, এরকম 2 দিন ফিল্ডিং করার পরে ব্যাটিং করা কিন্তু সহজ নয়, যে শেষ দিক বিকালে উইকেট পড়ে যায় কিনা। উইকেট পড়েনি এবং উইকেট লুকস গুড। আমার মনে হয় থার্ড ডে তো খুব বেশি ডিটেরিয়েট করবে, উইকেট ভালো থাকবে এবং ফার্স্ট ইনিংস টোটালটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখবে এই টেস্টের রেজাল্টের পরে। ঘরের মাঠ থেকে টি-20 বিশ্বকাপ সরে গেলেও প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কায় এ দলের সফর ও রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় লীগ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারবেন মারুফা জ্যোতিরা। মিরপুরে নারী ক্রিকেট নিয়ে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন হাবিবুল বাশার সুমন। এছাড়া ফারুক আহমেদ নতুন সভাপতি হওয়ায় পরিবর্তনের স্বপ্ন দেখছেন সাবেক অধিনায়ক। 10 বছর পর আইসিসির কোনো বিশ্ব আসর আয়োজন করা হলো না বাংলাদেশে। নারী টি-20 বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে না পারায় মন ভালো নেই ক্রিকেটারদেরও। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিল মেয়েরা। স্থানীয় কোচদের অধীনে অনুশীলন করছিল তারা, তবে নিজেদের কন্ডিশনে খেলতে না পারায় হতাশ মেয়েরা। আমাদের মেয়েদের 1-to-1 প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, যে যেসব প্র্যাকটিস আমাদের লোকাল কোচেসরা অ্যাভেলেবেল ছিলেন। তারপরে আমাদের যারা কোচিং স্টাফ তারা এখন চলে এসছেন। আমাদের যে প্রিপারেশন সেটা আমাদের মতো করে নিচ্ছি। ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা, এটা অনেকের একটা স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার। তো তারা সেটা একটু মন খারাপ আপসেট, এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি। শ্রীলঙ্কাতে এ দল পাঠাবে বাংলাদেশ। ঘরের মাঠে বিশ্বকাপ না হলেও জাতীয় লিগে স্পোর্টিং উইকেটে খেলে বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি সারবেন জ্যোতি মারুফারা। আমি চাচ্ছি আসলে মেয়েরা স্পোর্টিং উইকেটে খেলতে পারে, ভালো উইকেটে খেলতে পারে। ওই রাজশাহী এবং বাংলা ট্র্যাক দুটো ভেন্যু দেওয়া হয়েছে, উইকেটও আমরা ওইভাবে প্রিপেয়ার করতে বলেছি, মূলত কারণ এটাই। আর এই সময়টা যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীর দিকে একটু বৃষ্টিটা কম হয় বাংলাদেশ অন্য এলাকার অঞ্চলের তুলনায়। 2টি মাঠ পাওয়া যায়, যেহেতু আমাদের টুর্নামেন্টটা শেষ করতে হবে, এটা তো পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন। তো একটা টাইম ফ্রেমের একটা ব্যাপার ছিল, সব মিলিয়ে রাজশাহী ভেন্যুটা এই জন্য বেছে নেওয়া হচ্ছে। তবে বিশ্বকাপ দেশ থেকে সরে গেলেও নিজেদের পরিকল্পনা মাফিক এগোতে চান সাবেক এই অধিনায়ক। 3 থেকে 20 অক্টোবর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মেয়েদের টি-20 বিশ্বকাপ হবে দুবাই ও শারজাতে। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। হাবিবুল বাশার সুমন আছেন আমাদের সঙ্গে। শুনছিলাম আপনার কথা, আসলে এটা নিয়ে অনেক কথা হয়েছে যে সরে যাওয়া, এটা হয়তো বাংলাদেশ এই মুহূর্তে যদি আয়োজন করতে পারতো বেটার একটা অপরচুনিটি তো ছিল, মেসেজটাও বেটার হতো। তো এই মুহূর্তে সরে যাওয়া আইসিসির দিক থেকে হয়তো এটা ঠিক আছে, তবে এই সিদ্ধান্তের কারণে অন্য কোনো দিকে কোনো ক্ষতি হবে কিনা বা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হলো কিনা? আই হোপ নট। আমি আইসিসির মেলটা দেখেছি, তারাও বলেছেন যে তারা
তারাও দুঃখিত যে তারা করতে পারেননি, বিকজ তারা দেখেছেন আমরা কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম, কতখানি হার্ডওয়ার্ক করা হয়েছিল এই ইভেন্টটা সফলভাবে করার জন্য। তারাও সেই ব্যাপারে কোনো ঘাটতি দেখেননি। অবশ্যই একটা বড় ব্যাপার ছিল যে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনটা এখনও ওঠেনি, তার জন্য আসলে আইসিসি রিস্টার্ট এখন নিতে পারছেন না বলেই ওয়ার্ল্ড কাপটা সরে গেছে। প্রস্তুতি ওয়ার্ল্ড কাপের করার জন্য যে ইভেন্ট করতে যেটা দরকার সেই প্রস্তুতি নিয়ে আইসিসির কোনো মতবিরোধ কিংবা কোনো সংশয় ছিল না। একটু তো আমাদের জন্য একটু তো আপসেটিং ডেফিনেটলি, আমি যেটা বললাম যে আসলে আমাদের মেয়েরা খুব করে চাইছিলেন, অনেকের তো আসলে স্বপ্ন থাকে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার, সেটা মিস করেছে বলে অনেক মেয়ে বলেছে যে আমরা খুব তাদের খুব মন খারাপ আর কি, তাদের জন্য একটু বেশি খারাপ লেগেছে। প্লাস বিশ্বকাপ হলে আমাদের দেশের আরও যদি মেয়েরা যেন ক্রিকেট খেলতে আসে, যে এক্সপোজারটা পেতাম সেটা আসলে আমাদের জন্য অনেক কাজে ব্র্যান্ডিং হতো, ব্র্যান্ডিং হতো, সেটাও আসলে আমরা মিস করলাম। তবে আশা করছি যদি মেয়েরা এবার বিশ্বকাপে ভালো করতে পারে, সেটাও আমাদের ভবিষ্যতে আরও মেয়েদের ক্রিকেটে আসার জন্য ইন্সপায়ার করবে। রাইট, একদমই তাই। বাশার ভাই, আপনি নিজেও একজন সাবেক ক্রিকেটার ছিলেন এবং এখন বিসিবির পদে যিনি আছেন তিনিও কিন্তু একজন সাবেক ক্রিকেটার। সব কিছু মিলিয়ে তার কাছ থেকে আপনি আসলে কি প্রত্যাশা করছেন? আমি যদি মেয়েদের ক্রিকেট নিয়ে কথা বলি, আমি সিন্স আই জয়েন ইন ওমেন ডিপার্টমেন্ট, আমি তো বেশি দিন জয়েন করিনি, তো আমি যেটা দেখেছি যে আসলে আমাদের মেয়েদের খেলার সুযোগ খুব একটা হয় না। একটাই টুর্নামেন্ট, প্রিমিয়ার লিগ, এছাড়া আসলে সারা বছর ন্যাশনাল টিমে যারা খেলেন তারা হয়তো সুযোগ পান, বাকি মেয়েরা আসলে খুব একটা খেলার সুযোগ পান না। তো আমার ইচ্ছা যে তাদেরকে আরও ক্ষেত্রটা তৈরি করে দেয়, প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যেখানে তারা এসে খেলতে পারবেন। একটা চাও তো থাকবেই যে আমাদের মেয়েরা, আমার ইচ্ছা যে তাদেরকে আরও ক্ষেত্রটা তৈরি করে দেয়, প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যেখানে তারা এসে খেলতে পারবেন। একটা চাও তো থাকবেই যে আমাদের মেয়েরা যেমন, ছেলেরা যেমন যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারে, যে কারোর সাথে প্র্যাকটিস করতে পারে। অনেক মেয়ে শুধু এই কারণে হয়তো আসতে পারেন না ক্রিকেটে। তো যদি আমরা ডিস্ট্রিক্টগুলিতে এমন করে দিতে পারি যে মেয়েদের জন্য একটা সার্টেন পিরিয়ড অফ টাইম দিতে পারি যে এই সময় এসে শুধু মেয়েরা প্র্যাকটিস করবে, তাহলে আমি নিশ্চিত আরও অনেক মেয়ে ক্রিকেটে আসবে, অনেক মেয়ে হয়তো মাঠেও আসতে চাইবে। এইটা যদি আমরা করতে পারি খুব ভালো হবে। আরও যদি কিছু ঘরোয়া টুর্নামেন্ট বাড়াতে পারি, মেয়েরা যদি আরও একটু বেশি খেলতে পারে। আমি দেখেছি যে আসার পরে মেয়েদের ক্রিকেটটা প্রিমিয়ার লিগটা অড টাইমে হয় জুন মাসে, যেটা আসলে ছেলেদের জন্যই অনেক কঠিন, যে কারোর জন্য আসলে ওই সময়টা ক্রিকেট খেলা কঠিন। সেটা যদি আমরা অ্যারাউন্ড ফেব্রুয়ারি মার্চ অথবা মার্চ এপ্রিল মধ্যে শেষ করে দিতে পারি তাহলে আর তো ভালো হবে। আর যেই অন্য এই ট্যুরগুলি, এই টিমের ট্যুরগুলি যেটা শুরু হলো, আগে তো খুব বেশি হতো না, আমরা শুরু করলাম এবার দিয়ে, তারপরে তো শ্রীলঙ্কা আসবে। তো এরকম যদি খেলা যারা ন্যাশনাল টিমের বাইরে, তাদের জন্য আমরা এই ক্ষেত্র যদি তৈরি করে দিতে পারি, তাহলে ডেফিনেটলি মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে ভবিষ্যতে। ওভারঅল হোপফুলি ভালো কিছুই হবে এবং আমরাও সেদিকে তাকিয়ে রয়েছি। নাজমুল আবেদিন ফাহিম তিনিও এসছেন বোর্ডে, তার যে অন্তর্ভুক্তিটা সেটা নিয়েও যদি একটু বলেন ছোট্ট করে, যে কোন ডিপার্টমেন্ট, যেহেতু ডিরেক্টরদের এখানে ভাগ আছে, তাকে কোথায় আসলে কাজ করতে দেখা যেতে পারে? ফাহিম ভাই তো এর আগে গেম ডেভেলপমেন্টে কাজ করেছেন, যখন এর আগে বিসিবিতে কাজ করেছেন, এই পার্টটা তিনি উনি খুব ভালো বোঝেন। তাছাড়া ওনার একটা ক্রিকেট ব্রেইন আছে, ক্রিকেট সম্বন্ধে বেশ নলেজেবল ফাহিম ভাই, ক্রিকেটটা খুব ভালো বোঝেন। আমি নিশ্চিত যে তাকে নিশ্চয়ই ফাইন্যান্সে দেওয়া হবে না, তাকে ক্রিকেট রিলেটেড কোনো বিষয় সেখানে নিশ্চয়ই আমার মনে হয় দিলেও উনি ভালো করবেন, বিকজ ক্রিকেট সম্বন্ধে ওনার যথেষ্ট জ্ঞান এবং যথেষ্ট আছে যেটা তিনি সবাই সাথে শেয়ার করতে পারবেন। অন্যায় অবিচারকে প্রশ্রয় দিতে দিতে বিসিবিতে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করা হয়েছে, যাকে পরাজিত করতে প্রয়োজনে তৈরি করা হবে কমিশন, এমনটাই জানিয়েছেন নতুন সভাপতি ফারুক আহমেদ। কিন্তু দুজন পরিচালক পরিবর্তন কি যথেষ্ট বিসিবি পুনর্গঠনে? এর উত্তরে ফারুক বলেছেন, গঠনতন্ত্রের নিয়ম মেনেই সামনে আসবে আরও নতুন কিছু মুখ। পাপন যুগের অবসানের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও ফেসবুকে স্ট্যাটাস জানিয়েছেন, বিসিবির পুনর্গঠন কেবলমাত্র শুরু হলো। হয়েছে আমি জানি, আমিও তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি। সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব না। ইফ ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না। আর এই ফ্র্যাঙ্কেনস্টাইন রীতিমতো গিলে খেয়েছে ক্রিকেটটায়। ঘরোয়া ক্রিকেট থেকে প্রশাসনিক কাঠামো, বিসিবি যেন পরিণত হয়েছিল নিজ স্বার্থ সিদ্ধির ব্যবসা প্রতিষ্ঠানে। সেই ছবিটা বদলাতেই নাজমুল হাসান পাপনকে হটিয়ে কাণ্ডারি করা হয়েছে ফারুক আহমেদকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক ফারুক আর নাজমুল আবেদিন ফাহিমি কি পরিবর্তন আনতে যথেষ্ট?
বিসিবির সবথেকে বিতর্কিত পরিচালকরা যারা এতদিন ছড়ি ঘুরিয়েছেন পাপনের যুগে, তারা এখনো ফারুকের আশপাশে। তাই তো ভক্তদের পরিবর্তনের স্বপ্নে শুরুতেই ধাক্কা। কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এই স্ট্যাটাসে নতুন আশার আলো দেখাই যায়। দিন বদলের এই নায়ক সামাজিক মাধ্যমে লিখেছেন, দ্য বিসিবি রিফর্মস হ্যাভ জাস্ট বিগান। বাংলা করলে দাঁড়ায় পরিবর্তনের কেবল তো শুরু। সভাপতির দায়িত্ব নিয়ে ফারুক আহমেদও তেমন ইঙ্গিতই দিয়েছেন। গঠনতন্ত্রের নিয়মে সবাইকে এখনই বাদ দেওয়া সম্ভব না হলেও সামনে আরও যে সমীকরণ আছে সেটা মনে করে দিয়েছেন তিনি। যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে, ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি, যেই ফলশ্রুতিতে আমরা এসেছি। আরও হয়তো 4-5 জন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো, তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে, এতদিন যারা দুর্নীতি করেছেন, তৈরি করেছেন সেই ফ্র্যাঙ্কেস্টাইন, তাদের কি হবে? ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু দুর্নীতির জন্য আপনার মনে করেন প্রথম তো কাগজগুলো ডেফিনেটলি দুর্নীতি তো আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো না। যে এক্সপার্ট তাদের তো সাহায্য নিতেই হবে। এখন এক্স্যাক্টলি ওটা কীভাবে আগাবো ওইটা একটা ডিপেন্ড করবে, অনলি টাইম উইল টেল। যে কোনো পরিবর্তনে সময় লাগে। গেল 12 বছরে গড়ে ওঠা অনিয়ম যে 12 দিনে পরিষ্কার করা সম্ভব নয়, সেটাও মনে করে দিয়েছেন ফারুক। এটা তো আবার রাগ বিরাগের বশবর্তী হয়ে যাবে কাজটা, তাহলে কিন্তু আমার ওতটা নষ্ট হবে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। হাবিবুল বাশার সুমন আছেন আমাদের সঙ্গে। সুমন ভাই, নতুন পরিবর্তন সবকিছুর কথাই চলছে। এই যে পরিবর্তন, নতুন মুখ আরও আসবে, আরও বেশি পরিবর্তিত হবে, দুজন পরিচালকের কথা বলা হয়েছে, কিভাবে দেখেন সবকিছু? পজিটিভ? আমি পজিটিভ দেখতে চাই। আমার মনে হয় এখন আমাদের সময় শুধু সামনের দিকে তাকানোর, পেছনে কি হয়েছে সেটা নিয়ে আমরা আলাপ কমই করি। আমার মনে হয় সামনের দিকে নিশ্চয়ই ভালো পরিবর্তন, ভালো কিছুর জন্যই হয় এবং আশা করছি ভালো কিছুর হবে আমাদের সামনে। আমি সেই দিকে আসলে তাকিয়ে আছি। এটা তো ঠিক যে অনেক কিছুই আসলে গত 15 বছরে ঠিকঠাক হয়নি, এটা তো মানেন। তো সেই জায়গা থেকে এখন বেটার কিছু আশা করা। আমরা তো আসলে সেইটাই প্রত্যাশা, আমাদের প্রত্যাশা সেটাই, যে আমাদের নতুন সামনেরটা যেন ভালো হয়। এবং সবার কিন্তু দিন শেষে লক্ষ্য একটাই, ক্রিকেটের উন্নতি। ক্রিকেটের যেই ভুলভ্রান্তিগুলি ছিল, যেগুলি মিস ছিল, সেটা ঠিক করে আমরা যেন আরও সামনে এগোতে পারি। আমার মনে হয় যে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার মূল লক্ষ্য কিন্তু সেটাই, সামনের দিকে এগিয়ে যাওয়া। একেবারে। আমরা শুরুতেই বলছিলাম দেশের বন্যা পরিস্থিতির যে অবনতি, দেশের অনেক জেলায় এখন অবস্থা খারাপ। আমরা বরং একটা প্রতিবেদন দেখে এসে আমরা কথা বলতে চাই। দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বিগ্ন ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করে বন্যা কবলিতদের দুর্দশার কথা ফুটিয়ে তোলেন হৃদয় শরীফুলরা। বিরূপ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন। এমন অবস্থা নিরূপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ক্রীড়াঙ্গনের তারকারা। ভয়াবহ বন্যার কবলে নিমজ্জিত হয়েছে দেশের বেশ কয়েকটি জেলা। প্রতিদিনই বাড়ছে পানি, জীবন হয়ে যাচ্ছে দুর্বিষহ। ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দেশের এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন তাওহিদ হৃদয় শরীফুল ইসলামরা। দুর্যোগ মোকাবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। নিজের ফেসবুক পেজে এক পোস্টে দেশের বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা তুলে ধরেন তাওহিদ হৃদয়। এই দলের হয়ে পাকিস্তান সফরে থাকা এই ক্রিকেটারের মন কিছুতেই যেন মানছে না। এ নিয়ে নিজের অসহায়তার কথাও জানান তিনি। সেই সাথে বন্যা পরবর্তী সময়ে বাড়তি সতর্কতার তাগিদ দেন হৃদয়। বন্যার্তদের সীমাহীন দুর্ভোগে মন কাঁদছে শরীফুল ইসলামেরও। পাকিস্তানে টেস্ট সিরিজের মাঝেও মনটা যেন দেশেই পড়ে আছে এই পেসারের। পবিত্র কুরআন শরীফের একটি আয়াত তর্জমা সহ স্ট্যাটাস দিয়ে সৃষ্টিকর্তার কাছে আর্জি জানান তিনি। বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশা কিছুতেই যেন মানতে পারছেন না নুরুল হাসান সোহান। এমন পরিস্থিতিতে যেন নির্বাক হয়ে পড়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। ফেসবুকে একটি ছবি শেয়ার করে সৃষ্টিকর্তার কাছে সাহায্য কামনা করেন তিনি। বন্যার পানির উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেন। এক পোস্টে এই গতিতারকা বন্যা কবলিতদের অসহায়তার কথা তুলে ধরেন। দিন দিন বিরূপ ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। এমন অবস্থা নিরূপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ক্রীড়াঙ্গনের তারকারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। শুনে যেমনটা দেখছিলাম, আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ। যে যেখান থেকে পাচ্ছে হয়তো এগিয়েই যাচ্ছে এবং ফেনী বিশেষ করে একেবারেই পানির নিচে চলে আছে। সাইফুদ্দিনও জানা গেছে একটু আগে যে তার পরিবার সহ তো সেদিকেই আছেন।
সত্যি খুব মানে পরিস্থিতি আসলে একদম খুব ভয়াবহ। যখন দেখছি ভীষণ খারাপ লাগছে, যখন চিন্তা করছি নিজেকে খুব অসহায় লাগছে যে এরকম পরিস্থিতি আসলে আমরা কতখানি অসহায় হতে পারি প্রকৃতির কাছে। আমি জাস্ট দোয়া করছি যে পানিটা দ্রুত নেমে যাক, কারণ এইখান থেকে অনেক লোক কিন্তু সাফার করছে, হয়তো কারো করবে। আশা করছি যে তাদের এই দুর্দশাটা, কষ্টটা একটু কমুক, পানিটা নেমে যাক। উপরওয়ালার কাছে আসলে এটাই চাওয়া থাকবে। একেবারে যে কোনো দুর্যোগই সেটা আসলে ভয়াবহ। হোপফুলি বাংলাদেশ আবারও সুস্থ হবে, সব কিছুই ভালো পথে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ শুনুন আজকে আমাদের সঙ্গে স্পোর্টস লাইভে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।